বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তপন ভূষণ দাস, সহকারী শিক্ষক, কুমিল্লা বালক উচ্চ বিদ্যালয়, কালীগঞ্জ, গাজীপুর। আজকে তোমাদেরকে আমি ব্যবসা শিক্ষা বিভাগের পাঠ্য বই হিসাব বিজ্ঞান নবম দশম শ্রেণী থেকে একটি অনলাইন ক্লাস পরিচালনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে আদিকালে মানুষ কোথায় বসবাস করত? গুহায় বসবাস করত। তখন তারা তাদের হিসাবগুলো কোথায় লিপিবদ্ধ করে রাখত? তখন তারা তাদের হিসাবগুলো, অর্থাৎ তাদের হিসাব ব্যবস্থা ছিল এরকমের, তারা যখন কোনো পশু শিকার করত তখন তার হিসাবগুলো পাহাড়ের গুহায়, অর্থাৎ দেয়ালে দাগ কেটে রশিতে গিঁট দিয়ে, অর্থাৎ লতাগুলোর সাহায্যে তারা গিঁট দিয়ে তারা কী করতো? তাদের হিসাবগুলো লিপিবদ্ধ করতো। আর তারা তাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো, অর্থাৎ তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো বন জঙ্গল থেকে ফলমূল সংগ্রহ করে তারা জীবনযাপন করত এবং তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো একে অন্যের সাথে পণ্য বিনিময় করে চাহিদা মেটাতো। তার এ থেকে কি ধারণা পাওয়া যায়? এ থেকে ধারণা পাওয়া যায় যে এখানে একজন আরেকজনের সাথে কী করতো? পণ্য বিনিময় করতো, অর্থাৎ লেনদেন করতো, অর্থাৎ আদান প্রদান করতো। তাহলে লেন অর্থ লওয়া, দেন হচ্ছে অর্থ কি? দেওয়া, অর্থাৎ গিভ অ্যান্ড টেক। তাহলে এই আলোচনা থেকে আজকে তোমাদেরকে ব্যবসায় শিক্ষা বিভাগের যে পাঠ্য বইটি রয়েছে, অর্থাৎ হিসাব বিজ্ঞান, সেখান থেকে দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ হিসাব বিজ্ঞান এই পাঠ্য বই থেকে দ্বিতীয় অধ্যায় লেনদেন, এই অধ্যায় থেকে আজকে তোমাদেরকে একটি অনলাইন ক্লাস পরিচালনা করব। তাহলে দেখো, এখানে লেনদেন ধারণা। আধুনিক সমাজ ব্যবস্থায় হিসাব লিপিবদ্ধের ক্ষেত্রে লেনদেন শব্দটির অর্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যবসায় জগতের বিভিন্ন ঘটনা উদ্ভব হয়, কিন্তু সমস্ত ঘটনাকে হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয় না। অর্থের অঙ্কে পরিমাপযোগ্য ঘটনা যা ব্যবসার আর্থিক অবস্থা পরিবর্তন করে, সেই সমস্ত ঘটনাকে লেনদেন হিসেবে হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয়। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, সীমান্ত ট্রেডার্স 5,000 টাকা দিয়ে অফিসের জন্য একটি আলমারি ক্রয় করলেন, আবার দোকান থেকে ফেরার পথে দুর্ঘটনায় আহত হলেন। উল্লেখিত দুটি ক্ষেত্রেই ঘটনার জন্ম হলো, কিন্তু প্রথমটি যেহেতু অর্থের দ্বারা পরিমাপযোগ্য এবং ব্যবসায় আর্থিক অবস্থা পরিবর্তন করেছে, সেই জন্য প্রথম ঘটনাটি লেনদেন। আর দ্বিতীয় ঘটনায় যেহেতু আর্থিক সংশ্লিষ্টতা নেই, অর্থাৎ অর্থের কোনো সম্পর্ক নেই এবং ব্যবসায় আর্থিক অবস্থার কোনো পরিবর্তন সাধিত হয়নি, সেহেতু দ্বিতীয় ঘটনাটি ব্যবসার লেনদেন হিসেবে লিপিবদ্ধ হবে না। এরকম আরও অনেক ঘটনা রয়েছে, যেমন মনে করো যে ব্যবসার জন্য ম্যানেজার নিয়োগ করা হলো, পণ্য ক্রয়ের জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হলো, তারপর পণ্যের ফরমাইশ বা অর্ডার দেওয়া হলো। তাহলে এগুলো সবই ঘটনা, কিন্তু এগুলো কি নয়? লেনদেন নয়। কেননা এগুলোর সাথে ব্যবসায় প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার কোনো সম্পর্ক নেই। কিন্তু এরকম যে বলা হয়, নগদে পণ্য ক্রয় করা হলো 5,000 টাকা, ধারে পণ্য বিক্রয় করা হলো 2,000 টাকা, তাহলে এগুলো কি ঘটনা এবং এগুলো কি ব্যবসার সাথে অর্থের একটি সম্পর্ক রয়েছে, অর্থাৎ অর্থের হ্রাস বৃদ্ধির একটি সম্পর্ক রয়েছে। তাহলে এক কথা আমরা বলতে পারি, যে সকল ঘটনার দ্বারা ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন সাধিত হয়, কেবলমাত্র সেই সকল ঘটনার দ্বারা কী হয়? লেনদেনের সৃষ্টি হয়। অর্থাৎ যে সকল ঘটনার দ্বারা কারবার প্রতিষ্ঠানে অর্থের হ্রাস বৃদ্ধি ঘটে থাকে। তাহলে আমাদের আজকে পাঠের বিষয় হচ্ছে কি? লেনদেন।
লেনদেনের প্রকৃত বৈশিষ্ট্য যা বিগত ক্লাসে তোমাদেরকে ক্লাস নিয়েছিলাম। তো লেনদেনের প্রকৃত বৈশিষ্ট্য রয়েছে, দেখো কি, অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে, আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে, দ্বৈত সত্য অর্থাৎ দুটি পক্ষ থাকতে হবে, দুইয়ের অধিক পক্ষ থাকলে চলবে, কিন্তু দুটি পক্ষ ছাড়া কোনো লেনদেনই হতে পারে না। স্বয়ংসম্পূর্ণ স্বতন্ত্র একটি থেকে আরেকটি আলাদা, অর্থাৎ যে কোনো দুটি ঘটনাকে এক মনে করা যাবে না। দৃশ্যমানতা অর্থাৎ লেনদেন দৃশ্যমান হতে পারে, আবার অদৃশ্যমানও হতে পারে। শুধুমাত্র দৃশ্যমান ঘটনা লেনদেন হবে এরকম নয়, অদৃশ্যমান ঘটনা কী হতে পারে না, লেনদেন হতে পারে। যেমন আসবাবপত্র অপচয় 2000 টাকা। তাহলে গত ক্লাসে তোমাদেরকে বলেছিলাম, কোনো একটি স্থায়ী সম্পত্তি ক্রমাগত ব্যবহারের ফলে সম্পত্তির যে মূল্য হ্রাস পায় সেটি কি অপচয়। তাহলে এটি আমরা কী করতে পারি না, দেখতে পাই না, ছুঁতে পারি না, তাহলে সেটি কি আমাদের লেনদেন। আবার ধারে পণ্য ক্রয় বা অফিসের জন্য আসবাবপত্র ক্রয়, সেগুলো কি আমরা দেখতে পাচ্ছি। তাহলে দৃশ্যমান ঘটনা লেনদেন, আবার অদৃশ্যমান ঘটনা কী হতে পারে, লেনদেন হতে পারে। তারপর ঐতিহাসিক ঘটনা, অতীতে কোনো ঘটনা ঘটে গেছে এরূপ কোনো ঘটনা কী হতে পারে, লেনদেন হতে পারে। যেমন মনে করা হলো রহিমের নিকট ধারে পণ্য ক্রয়, রহিমের নিকট থেকে ধারে পণ্য ক্রয় 3000 টাকা। তাহলে সেক্ষেত্রে কি রহিমের নিকট থেকে ধারে পণ্য ক্রয় করা হলো, এক্ষেত্রে রহিমকে কোনো অর্থ প্রদান করা হয়নি, কিন্তু যখন আবার ভবিষ্যতে রহিমকে কী করা হবে, অর্থ পরিশোধ করা হবে, তখন সেটি কী হবে, সেটিও কী হবে, লেনদেন হবে। তাহলে যা অতীতে ঘটে গেছে আবার ভবিষ্যতে ঘটতে পারে এরূপ কোনো ঘটনা কি হয়, লেনদেন হয়। তারপর রয়েছে হিসাব সমীকরণ প্রভাব বিস্তার। আমরা জানি যে সমীকরণের সাহায্যে সম্পত্তি, দায় ও মালিকানা সত্ত্বের মধ্যে সমতা বিধান করা হয় সেটি হচ্ছে হিসাব সমীকরণ। অর্থাৎ আমরা হিসাব সমীকরণের যে সূত্রটি আমরা দেখতে পাই, A = L + C, অর্থাৎ এ হচ্ছে এখানে অ্যাসেটস সম্পত্তিসমূহ, তারপর L হচ্ছে লাইবিলিটিস দায়সমূহ, তারপর রয়েছে ইতে হচ্ছে ইকুইটি মালিকানা সত্ত্ব। তাহলে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে সম্পদ কি, অর্থাৎ মুনাফা। তাহলে সম্পদ হচ্ছে একটি অর্থনৈতিক পরিসম্পদ যা মুনাফা অর্জনের উদ্দেশ্যে ব্যবহার করা হয়। আর দায় কি, দায় হলো তৃতীয় পক্ষের দায়বদ্ধতা, যা একটি নির্দিষ্ট সময় পরে অবশ্যই কী করতে হয়, পরিশোধ করতে হয়। তারপর আসো মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব বলতে আমরা বুঝি সম্পত্তির উপর মালিকের যে অধিকার, অর্থাৎ সকল প্রকার দায় দেনা পরিশোধ করার পর সম্পত্তির উপর মালিকের যে প্রকৃত অধিকার থাকে সেটি হচ্ছে কি মালিকানা সত্ত্ব। তাহলে আজকে তোমাদেরকে একটি গাণিতিক যুক্তির অংশ দেখাবো। দেখো এখানে বলা আছে লেনদেন চিহ্নিতকরণ। কোন ঘটনার লেনদেন এবং কোন ঘটনার লেনদেন নয় তার নিচে কয়েকটি উদাহরণের সাহায্যে বোঝানো হলো। সোহেল এন্টারপ্রাইজের 2017 সালের জানুয়ারি মাসে নিম্নলিখিত ঘটনাগুলো সংঘটিত হয়েছে। তাহলে প্রথমটা বলা আছে 50,000 টাকা মূলধন নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো। অর্থাৎ জনাব সোহেল যখন ব্যবসা শুরু করে, সে কত টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করে, 50,000 টাকা নিয়ে 50,000 টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করে। তাহলে আমরা জানি যে প্রতিটি লেনদেনে দুটি পক্ষ থাকতে হয়। তাহলে এখানে যে এই একটি ঘটনা এবং এর দ্বারা কারবার প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা কী হয়েছে, পরিবর্তন হয়েছে। তাহলে এখানে একটি হচ্ছে নগদান হিসাব, আরেকটি হচ্ছে মূলধন হিসাব। তাহলে এই ক্ষেত্রে এই ঘটনার দ্বারা কারবার প্রতিষ্ঠানের নগদ অর্থ বৃদ্ধি পেয়েছে এবং মালিকানা সত্ত্ব মূলধন কী পেয়েছে, বৃদ্ধি পেয়েছে। যেহেতু সে নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে, এতে করে তার কারবার প্রতিষ্ঠানে নগদ অর্থ অর্থাৎ সম্পদ বৃদ্ধি পেয়েছে 50,000 টাকা, অপরদিকে তার মূলধনও কী পেয়েছে, বৃদ্ধি পেয়েছে। তাহলে একে একটি লেনদেন। তারপর দেখো নগদে
15,000 টাকার পণ্য ক্রয় বলা আছে, তাহলে ইহাকে একটি ঘটনা, অর্থাৎ যখন জনাব সোহেল এন্টারপ্রাইজ একটি কারবার প্রতিষ্ঠান গঠন করে, জনাব সোহেল এন্টারপ্রাইজ নামে কারবার প্রতিষ্ঠান গঠন করে, তখন সে নগদে 15,000 পণ্য ক্রয় করে। তাহলে এই ক্ষেত্রে কয়টি পক্ষ জড়িত? দুটি পক্ষ জড়িত। এই ঘটনার দ্বারা ব্যবসায়ের ক্রয় বাবদ ব্যয় বৃদ্ধি পেয়েছে, অপরপক্ষে তার নগদ অর্থ কারবার প্রতিষ্ঠান থেকে হ্রাস পেয়েছে, অর্থাৎ নগদ অর্থ কমে গেছে। যখন সে পণ্য ক্রয় করেছে নগদে, তাহলে কারবার প্রতিষ্ঠান থেকে নগদ 15,000 টাকা কী পেয়েছে? হ্রাস পেয়েছে, অর্থাৎ সম্পদ 15,000 টাকা হ্রাস পেয়েছে। অপরদিকে তার ক্রয় বাবদ ব্যয়ও কী পেয়েছে? বৃদ্ধি পেয়েছে। তাহলে ইহাকে একটি ঘটনা এবং কি লেনদেন। একজন পাওনাদারকে 10,000 টাকা পরিশোধ করা হলো। পরিশোধ, তাহলে হয়তো সোহেল এন্টারপ্রাইজ যখন সে কোনো পণ্য ক্রয় করেছিল বাকিতে অতীতে, তখন সে এখন কি করছে? এখন এসে পাওনাদারকে 10,000 টাকা পরিশোধ করছে। তাহলে ইহা একটি ঘটনা এবং কি লেনদেন। পাওনাদারকে 10,000 টাকা পরিশোধ করায় তার নগদ অর্থ বাবদ সম্পদ হ্রাস পেয়েছে 10,000 টাকা, এবং পাওনাদারকে 10,000 পরিশোধ করায় দায় বাবদ পাওনাদার হ্রাস পেয়েছে 10,000 টাকা। তাহলে এক্ষেত্রে দুটি পক্ষ বিরোধিতা, একটি হচ্ছে নগদান হিসাব আর অপরটি হচ্ছে পাওনাদার হিসাব। তাহলে পাওনাদার বাবদ দায় হ্রাস আর নগদ অর্থ বাবদ সম্পদ হ্রাস। তারপর 4 নম্বরে দেখো বলা আছে 8,000 টাকার পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান। যেহেতু পণ্য ক্রয়ের ফরমায়েশ অর্থাৎ অর্ডার দিয়েছে আর নগদ অর্থ পরিশোধ করেনি, তাহলে এই ঘটনার দ্বারা কারবার প্রতিষ্ঠানে কোনো অর্থের অঙ্কের কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ আর্থিক অবস্থার কোনো পরিবর্তন ঘটেনি। সুতরাং এই ঘটনাটি কি নয়? লেনদেন নয়। তারপর চলে আসে বিজ্ঞাপন বাবদ 2,000 টাকা প্রদান করা হলো। প্রদান, তাহলে জনাব সোহেল মনে করে সোহেল এন্টারপ্রাইজ যখন সে কারবার প্রতিষ্ঠান গঠন করেছিল, সে তার কারবার প্রতিষ্ঠানের নামে একটি কী দিচ্ছে? বিজ্ঞাপন প্রচার করেছে। তাহলে সেক্ষেত্রে তার 2,000 টাকা প্রদান করতে হয়েছে কারবার প্রতিষ্ঠান থেকে। তাহলে এই ক্ষেত্রে তার বিজ্ঞাপন বাবদ ব্যয় বৃদ্ধি পেয়েছে 2,000 টাকা, আর নগদ অর্থ কারবার প্রতিষ্ঠান থেকে হ্রাস পেয়েছে। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি নগদ অর্থ বাবদ সম্পদ হ্রাস এবং বিজ্ঞাপন বাবদ ব্যয় বৃদ্ধি পেয়েছে। তাহলে এই ঘটনার দ্বারা কারবার প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা পরিবর্তন সাধিত হয়েছে। সুতরাং এই ঘটনাটি কি? লেনদেন। তারপর আসে 6 নম্বরে বলা আছে জনাব মামুনকে মাসিক 7,000 টাকা বেতনে ব্যবসায় ম্যানেজার নিয়োগ। তাহলে এই ক্ষেত্রে আমরা মামুনকে কারবার প্রতিষ্ঠানে অর্থাৎ সোহেল এন্টারপ্রাইজ জনাব মামুনকে যখন ম্যানেজার পদে নিয়োগ দিয়েছেন, কিন্তু তাকে কোনো নগদ অর্থ পরিশোধ করেনি, তাহলে এই ঘটনাটি কি নয়? লেনদেন নয়। অর্থাৎ এই ঘটনার দ্বারা ব্যবসায় আর্থিক অবস্থার কোনো পরিবর্তন সাধিত হয়নি। সুতরাং এই ঘটনাটি কি নয়? লেনদেন নয়। তারপর বলা আছে 7 নম্বরে ব্যবসায় থেকে ব্যক্তিগত প্রয়োজনে মালিক 3,000 টাকা উত্তোলন করেছেন। তাহলে এই ঘটনাটিকে একটি লেনদেন। এক্ষেত্রে দুটি পক্ষ জড়িত। তাহলে একটি নগদান হিসাব আর একটি কী হিসাব? উত্তোলন হিসাব। তাহলে যেহেতু সে কারবার প্রতিষ্ঠান থেকে 3,000 টাকা উত্তোলন করে নিয়েছে, তাহলে কারবার প্রতিষ্ঠানের নগদ অর্থ হ্রাস পেয়েছে। তাহলে আমরা বলতে পারি এখানে কয়টি পক্ষ জড়িত? দুইটি, একটি উত্তোলন হিসাব, অপরটি নগদান হিসাব। আর যেহেতু এখানে পণ্য কথাটা বলা নাই, যদি বলা থাকতো এরকমের ব্যবসায় থেকে ব্যক্তিগত প্রয়োজনে মালিক 5,000 টাকা পণ্য উত্তোলন করেন, তাহলে সেই ক্ষেত্রে আমাদের হতো একটি উত্তোলন হিসাব আর হতো ক্রয় হিসাব। যেহেতু পণ্য শব্দটি বলা নেই, তাহলে আমাদেরকে বুঝতে হবে সেখানে নগদ অর্থ উত্তোলন করেছে। তাহলে 7 নম্বরটি কি? 7 নম্বর ঘটনাটি লেনদেন, এবং এই ঘটনার দ্বারা ব্যবসায় আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে। এক্ষেত্রে দুটি পক্ষ জড়িত, একটি উত্তোলন হিসাব, অপরটি নগদান হিসাব। তারপর দেখো 8 নম্বর বলা আছে মালিকের ব্যক্তিগত অর্থ হতে 500 টাকা চুরি হয়েছে। তাহলে মালিকের ব্যক্তিগত অর্থ হতে 500 টাকা,
এই ঘটনাটি কারবার প্রতিষ্ঠানের সাথে জড়িত নয়। যদি এরকম বলা থাকতো কারবার প্রতিষ্ঠানের ক্যাশ বাক্স হতে 500 টাকা চুরি হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে কারবার প্রতিষ্ঠানের নগদ অর্থ হ্রাস পেত আর বিবিধ ক্ষতি বাবদ 500 টাকা হ্রাস পেত, বা চুরি বাবদ চুরিজনিত ক্ষতি হিসেবে 500 টাকা হ্রাস পেত। যেহেতু এখানে বলা আছে মালিকের ব্যক্তিগত অর্থ হতে 500 টাকা চুরি হয়েছে, সুতরাং এই ঘটনাটি কি নয়? লেনদেন নয়। কেননা এই ঘটনা দ্বারা ব্যবসায়ের আর্থিক অবস্থার কোনো কী হয়নি? পরিবর্তন ঘটেনি। সুতরাং এই ঘটনাটি কি নয়? লেনদেন নয়। তারপর চলে আসো 9 নম্বরে। বলা আছে হাশেম ব্রাদার্স হতে প্রতি মাসে 10,000 টাকা পণ্য ক্রয়ের জন্য চুক্তি সম্পাদন হয়। তাহলে তোমাদেরকে কিছুক্ষণ আগে বলেছিলাম যে পণ্য ক্রয়ের জন্য চুক্তিবদ্ধ হওয়া বা সিদ্ধান্ত গ্রহণ এইসব ঘটনা কি নয়? লেনদেন নয়। তাহলে চুক্তি সম্পাদন হয়েছে কিন্তু পণ্য এখনও ক্রয় করা হয়নি, সুতরাং এই ঘটনাটি কি নয়? লেনদেন নয়। কেননা এই ঘটনার দ্বারা ব্যবসায় আর্থিক অবস্থায় কোনো পরিবর্তন ঘটেনি, সুতরাং এটি কি নয়? লেনদেন নয়। তারপর চলে আসো 10 নম্বর। বলা আছে 10,000 টাকা মূল্যের পণ্য হানিফ ট্রেডার্সের নিকট ধারে বিক্রয়। তাহলে সোহেল এন্টারপ্রাইজ 10,000 টাকা মূল্যের পণ্য কার কাছে বিক্রি করেছে? হানিফ ট্রেডার্সের নিকট ধারে বিক্রি করেছে। তাহলে এই ঘটনা কি একটি লেনদেন? যদিও সে নগদ অর্থ এখন আদায় করেনি, অদূর ভবিষ্যতে সে কী করবে? নগদ অর্থ হানিফ ট্রেডার্সের নিকট আদায় করার চেষ্টা করবে। তাহলে এই ক্ষেত্রে এই ঘটনা দ্বারা কি কারবার প্রতিষ্ঠান আর্থিক অবস্থা পরিবর্তন হয়েছে। এক্ষেত্রে দুটি পক্ষ জড়িত, একটি দেনাদার হিসাব আর অপরটি হচ্ছে বিক্রয় হিসাব। তাহলে দেনাদার বাবদ তার সম্পদ বৃদ্ধি আর বিক্রয় বাবদ তার কী পেয়েছে? আয় বৃদ্ধি পেয়েছে। তো সুতরাং এই ঘটনাটিকে একটি লেনদেন। দেখো নিচে বলা আছে সুখের লেনদেন কিন্তু তার কারণ যা আমি তোমাদেরকে বলেছি তার সাথে আমরা যুক্তিগুলো একটু মিলিয়ে নিই, এক নজর দেখে নিই, যা তোমাদেরকে এখন বিস্তারিত দেখেছি। দেখো 1 নম্বরে বলা ছিল, তাহলে বলেছিল নগদ অর্থ প্রতিষ্ঠানের মূলধন স্বরূপ আনয়ন করায় প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে এবং উক্ত লেনদেন দুটি পক্ষ জড়িত। সেখানে একটি মূলধন হিসাব আর একটি কী হিসাব বলেছিলাম? নগদান হিসাব। তাহলে একটি পক্ষ মালিকের মূলধন আর অপর পক্ষ হচ্ছে প্রতিষ্ঠানের নগদ টাকা। তারপর 2 নম্বরে দিয়েছে লেনদেন পণ্য মূল্য অর্থের মাপ করতে পরিমাপযোগ্য পণ্য ক্রয়ের মাধ্যমে প্রতিষ্ঠানের খরচ বৃদ্ধি পেয়েছে, নগদ অর্থ প্রদানের ফলে নগদ অর্থ হ্রাস পেয়েছে। 3 নম্বরে বলেছিল পাওনাদারকে পরিশোধ করা হয়েছে। তাহলে এই ক্ষেত্রে কি ব্যবসা আর্থিক অবস্থা পরিবর্তন, তাহলে দায় ও নগদ অর্থ উভয় হ্রাস পেয়েছে, ফলে আর্থিক অবস্থা কী হয়েছে? পরিবর্তন হয়েছে। 4 নম্বর বলেছে যে পণ্য ক্রয়ের ফরমাইশ বা অর্ডার দেওয়া হলো ছিল আমাদের এই বিষয়টি। তাহলে অর্ডার বা ফরমাইশ প্রদান করলে সেটি কি নয়? লেনদেন নয়। সুতরাং আর্থিক অবস্থা পরিবর্তন ঘটেনি, সেটি আমরা বলেছিলাম। 5 নম্বরে ছিল বিজ্ঞাপন খরচ প্রদান করা হয়েছে। তাহলে এই ঘটনা কী বলেছিলাম? একটি লেনদেন। তাহলে এখানে দুটি পক্ষ জড়িত, একটি হচ্ছে বিজ্ঞাপন হিসাব, একটি কী হিসাব? নগদান হিসাব। তাহলে বিজ্ঞাপন পরিশোধ করা বলেছিলাম যে বিজ্ঞাপন বাবদ ব্যয় বৃদ্ধি পেয়েছে আর নগদ অর্থ হ্রাস পেয়েছে। তাহলে এখানে বলা আছে বিজ্ঞাপন খরচ প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠানের সুবিধা গ্রহণ করেছে এবং উক্ত সুবিধার মূল্য নগদে পরিশোধ করে আর্থিক অবস্থা কী হয়েছে? পরিবর্তন ঘটেছে। তাহলে এক কথা আমরা বলতে পারি এই ঘটনার দ্বারা ব্যবসা আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে। এক্ষেত্রে দুটি পক্ষ জড়িত, একটি বিজ্ঞাপন হিসাব আর অপরটি হচ্ছে নগদান হিসাব। তারপর 6 নম্বর বলেছিল যে ব্যবসার জন্য একজন ম্যানেজার নিয়োগ দেওয়া হলো। তাহলে ম্যানেজার নিয়োগ দেওয়া হয়েছে কিন্তু অর্থ পরিশোধ করেননি, সুতরাং কি না এটি লেনদেন নয়। কেননা এই ঘটনাদের ব্যবসা আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি। তাহলে এগুলো আমাদের সবাই কি, তাহলে এগুলো কি নয়? আমাদের লেনদেন নয়। তাহলে চাকরির নিয়োগপত্র প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠান কোনো সুবিধা তাৎক্ষণিক গ্রহণ না করা, অর্থাৎ যেহেতু ম্যানেজারকে কোনো অর্থ পরিশোধ করা হয়নি, এতে অর্থের কী হয়নি? কোনো ব্যবসায় আর্থিক অবস্থার কোনো পরিবর্তন ঘটেনি, তাহলে এটি লেনদেন নয়। তারপর দেখো 7 নম্বর, যে ব্যবসায় হতে অর্থগণ মালিক প্রতিষ্ঠান অর্থাৎ কারবার প্রতিষ্ঠানের মালিক ব্যবসা হতে নগদ অর্থ উত্তোলন করেছে, ফলে ব্যবসা আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে, অর্থাৎ নগদ অর্থে কী হয়েছে? পরিবর্তন হয়েছে। এখানে দুটি পক্ষ হিসাব জড়িত, একটি বলেছিলাম উত্তোলন হিসাব, একটি বলেছিলাম নগদান হিসাব।
তারপর 8 নম্বর বলা হচ্ছে মালিকের ব্যক্তিগত তহবিল হতে 500 টাকা চুরি হয়েছে বলা হচ্ছে মালিকের ব্যক্তিগত তহবিল থেকে। তাহলে এই ঘটনা যেহেতু ব্যবসা প্রতিষ্ঠানের সাথে জড়িত নয় বলেছিলাম, এটি কি নয়, লেনদেন নয়। এনে বলা আছে, তাহলে দেখো তারা কীভাবে লিখেছে। তাহলে ব্যক্তিগত অর্থ চুরির ফলে প্রতিষ্ঠানে কোনো ক্ষতি হয়নি, ক্ষতিটি মালিকের নিজস্ব, তাই প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা কী হয়নি, পরিবর্তন হয়নি, সুতরাং এটি কি নয়, লেনদেন নয়। 9 নম্বর ছিল যে পণ্য ক্রয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছে। তাহলে যেহেতু পণ্য ক্রয় করেনি, মূল্য পরিশোধ করেনি, ফলে আর্থিক অবস্থা কোনো পরিবর্তন হয়নি, সুতরাং এটি কি নয়, লেনদেন নয়। তারপর 10 নম্বর বলা ছিল যে হানিফ ট্রেডার্সের নিকট ধারে পণ্য বিক্রির মধ্যে প্রতিষ্ঠান হানিফকে সুবিধা প্রদান করেছে, যা প্রতিষ্ঠানের জন্য একটি আয়। এতে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা পরিবর্তন হয়েছে, আর সেক্ষেত্রে দুটি পক্ষ জড়িত। তাহলে তোমাদের একটি বিষয় মনে রাখতে হবে, ধারে পণ্য বিক্রির সাথে দেনাদার জড়িত থাকে, অর্থাৎ প্রাপ্য হিসাব, আর ধারে পণ্য ক্রয়ের সাথে কে জড়িত থাকে, পাওনাদার হিসাব বা প্রদায় হিসাব। এই বিষয়টি অবশ্যই মনে রাখতে হবে। আবার শুধু পণ্য বিক্রয় থাকলে সেটিকে মনে রাখতে হবে নগদে বিক্রয় হয়েছে, আবার শুধু পণ্য ক্রয় থাকলে সেটি মনে করতে হবে কি, নগদে পণ্য ক্রয় করা হয়েছে। আর যখন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট পণ্য বিক্রি করবে, সেখানে যদি নগদ অর্থ উল্লেখ না থাকে পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে, তাহলে মনে করতে হবে সেটি কি, এই সকল ঘটনা কি ধারে সংঘটিত হয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই প্রশ্নের আঙ্গিকে, অর্থাৎ একটি বাড়ির কাজ, একটি হোমওয়ার্ক দেওয়া হয়েছে। তোমরা বাসায় বসে এই হোমওয়ার্কটি করবে। তাহলে চলো আমরা বাড়ির কাজ একটু দেখে নিই। ব্যবসায়িক লেনদেনে এমন ঘটনা চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করো। অর্থাৎ এর মধ্যে তোমরা একটা উদাহরণ লিখবে, অর্থাৎ এমন কতগুলো ঘটনা তোমরা বাসায় বসে লিপিবদ্ধ করবে, যে সকল ঘটনাগুলো কি নয়, লেনদেন নয়। অর্থাৎ একটি উদ্দীপক তোমরা কতগুলো ঘটনা সাজাবে, সেই সাজানোর আলোকে তোমরা কী করবে, সেখান থেকে ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনাসমূহ চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করবে, এবং ঘটনাগুলো লেনদেন কি না তার কারণ সহ কী করবে, ব্যাখ্যা দিবে। তাহলে এইটি বসে তোমরা বাসায় একটি কী করবে, হোমওয়ার্ক করবে। তাহলে প্রশ্ন তৈরি করে সেখান থেকে সেগুলো আবার কি, যে ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনাসমূহ চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করো, এবং ঘটনার লেনদেন কি না কারণ সহ কি ব্যাখ্যা দাও। তাহলে আমি তোমাদেরকে 10টি এখানে ঘটনা উল্লেখ করেছি, কিন্তু এই সকল ঘটনা কি হয়নি, আমাদের লেনদেন হয়নি। তার মধ্যে থেকে কিছু ঘটনা লেনদেন হয়েছে, আবার কিছু ঘটনা লেনদেন হয়নি। তাহলে এরকমই তোমরা 10টি ঘটনা উল্লেখ করে তার মধ্যে থেকে আবার কি করবে, সেখান থেকে এই ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনা উল্লেখ করে তার মোট পরিমাণ নির্ণয় করবে, এবং যে সকল ঘটনাগুলো লেনদেন তার কারণ সহ কী দিবে, ব্যাখ্যা দিবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আজকে যারা আমার এই অনলাইন ক্লাস দেখলে, তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আরেকটি বিষয় মনে রাখবে, স্টে হোম, স্টে সেফ, অর্থাৎ ঘরে থাকো, ঘরে অবস্থান করো, নিরাপদে থাকো। অপ্রয়োজনে ঘরের বাইরে যাবে না, আর বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে, আর যথাযথ হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস এখানেই সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে।